ওকে, ল্যাব 13 এখানে কি বলছে? একটা ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে যেখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে void m। ওকে, ইন্টারফেস বি আছে যেটার মধ্যে অনেক কিছুই আছে, যেখানে প্রথমত একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করা হয়েছে। স্ট্যাটিক মেথড বা ডিফল্ট মেথড এগুলো দিলে আমাদের বডি দেয়া লাগে। আমরা ল্যাব 12এও দেখছি আর আমরা থিওরিতেও পড়ে আসছি, বডি দেয়া লাগবে। আর আচ্ছা, এই বডির মধ্যে কি কি আছে? একটা লেখা প্রিন্ট আছে এবং পিএসএম। এটা কি? এটা কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড না, এটা একটা মেথডকে কল করা হয়েছে। পিএসএম কই আছে? এই যে এই ক্লাস মানে এই ইন্টারফেসের মধ্যেই একটা মেথড আছে প্রাইভেট স্ট্যাটিক নামে, যেটাকে কি আমি এইখান থেকে কল করছি। কল করতে পারছি কজ এরা সেম স্কোপের জিনিস। এছাড়াও শুধু যে এই কারণে তা না, এটাও স্ট্যাটিক এই কারণে। এটা যদি স্ট্যাটিক না হইতো তাহলে কিন্তু ইরর দিত, কজ এটা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিক কিছুকে কল করা যায় না, তো এই কারণে দেখা গেছে এটা। আচ্ছা, আর কি আছে? এখানে একটা ডিফল্ট মেথড আছে ডিএম নামে, সেখান থেকে আবার পিএম কে কল করা হয়েছে। পিএম কি? প্রাইভেট পিএম। এখান থেকে এটা কল করা হয়েছে। ওকে, দুইটা কিন্তু নন স্ট্যাটিক, সো কল করা গেছে এখান থেকে এটাকে। আর কি আছে? আর প্রাইভেট মেথড দুইটা, একটা প্রাইভেট নর্মাল আর একটা প্রাইভেট স্ট্যাটিক কল করা হয়েছে, মানে ক্রিয়েট করা হয়েছে মেথড। আচ্ছা, এবার ইররগুলা, এই ইন্টারফেস ইররগুলো কি? ফার্স্ট অফ অল স্ট্যাটিক ভয়েড, এইটা ইরর কজ স্ট্যাটিক হলে আমাদের বডি লাগবে, কারণ এটা ওভাররাইড করা যায় না। সো এটারে বডি দিয়ে দিতে হবে সাথে সাথে। পিএম, এটাকে কল করা যায় না কারণ এটা নন স্ট্যাটিক। পিএম আমাদের, মানে সরি, এটা আমাদের স্ট্যাটিক মেথড, কিন্তু পিএম আমাদের নন স্ট্যাটিক মেথড, যার কারণে এখান থেকে এটাকে কল করা যাবে না। এইখানে এরর কজ প্রাইভেট দিছি, আমি বডি দেই নাই, এটা হবে না। আর কি আছে? সো এখানে আর এরর নাই। ইন্টারফেস ডি, আরেকটা ইন্টারফেস ডি ক্রিয়েট করা হয়েছে যেটার মধ্যে কি ভয়েড এমডি আছে। একটা অ্যাবস্ট্রাক্ট মেথড এমডি ক্রিয়েট করা হয়েছে। একটা ইন্টারফেস সি করা হয়েছে যেখানে কি এক্সটেন্ড করছে বিডি কে, এটা কিন্তু এক্সটেন্ড ইমপ্লিমেন্ট না। এক্সটেন্ড বিডি করছে মানে বি আর ডি দুইটার টোটাল প্রপার্টি সবকিছুই সি এর কাছে আছে। ওকে, আর এবার আমরা কি করছি? ক্লাস এক্স ইমপ্লিমেন্টস বি, বি কে ইমপ্লিমেন্ট করছে। বি কে ইমপ্লিমেন্ট করলে কোন মেথডগুলো বাধ্যতামূলক? শুধুমাত্র শুধুমাত্র একটাও না। এমন কোনো মেথড আছে এখানে যেটা অ্যাবস্ট্রাক্ট মেথড? কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই। প্রাইভেট আছে, ডিফল্ট আছে, নন স্ট্যাটিক আছে, সবগুলো বডি সহ আছে। সো কোনো বাধ্যতামূলক কিছু এখানে নাই। সো ওইখানে কোনো কিছু দেয় বাধ্যতামূলক। এই ভয়েড এম টু ওর নিজস্ব, ভয়েড এম টু ওর নিজস্ব মেথড। পিএম ইরর ছিল কজ এইখান থেকে পিএম কে কল করা যাবে না, কারণ পিএম তো প্রাইভেট, প্রাইভেটকে সেম স্কোপ থেকেই শুধুমাত্র কল করা যায়। ক্লাস ওয়াই ইমপ্লিমেন্ট করছে সিকে। সিকে ইমপ্লিমেন্ট করা মানে কি? বি আর ডি এর সব কিছু সি এর মধ্যে আছে। তো অ্যাকচুয়ালি সিকে ইমপ্লিমেন্ট করা মিন্স বি আর ডি এর সব কিছুকে ইমপ্লিমেন্ট করা। তো একটাই মাত্র অ্যাবস্ট্রাক্ট আছে, বিতে কোনো অ্যাবস্ট্রাক্ট নাই, এতে অ্যাবস্ট্রাক্ট আছে, তো এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে মাস্ট। সো ইটস এ পাবলিক ভয়েড এ। আচ্ছা ওয়েট, ইমপ্লিমেন্ট সি, আচ্ছা আচ্ছা সরি, বি আর ডি কে ইমপ্লিমেন্ট করছে, এ কে না, সরি। বি আর এই যে আছে ডি, ডি তে আছে অ্যাবস্ট্রাক্ট এমডি। তো এখানে কি বলছে? বিআরডি কে ইমপ্লিমেন্ট এক্সটেন্ড করা মানে কি? বিআরডি এর সবকিছু ওর কাছে আছে। তো বি তে তো কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, বাট ডি তে এই যে এমডি অ্যাবস্ট্রাক্ট আছে, যার কারণে কি ওয়াই এর মধ্যে আমরা এমডি কে ইমপ্লিমেন্ট করছি, যেখানে প্রিন্ট হবে ওয়াই ডট এমডি। ওকে, এবার আমরা মেইন ক্লাসে চলে আসছি। মেইন ক্লাসে কি বলছে এখানে? ফার্স্টে আমরা ইন্টারফেস রেফারেন্স টাইপ এ নিছি। এটার মধ্যে এই টাইপের কি করছি? নিউ। আচ্ছা, এখানে নিউ প্রথমে আমরা কিছু এখানে জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। একে কি কেউ ইমপ্লিমেন্ট করছে? একে কেউ ইমপ্লিমেন্ট করে নাই, সো নিউ করার কিন্তু কোনো অপশন নাই। তবে আমরা অ্যানোনিমাস অবজেক্ট মেকিং দেখছিলাম। অ্যানোনিমাস আমরা থিওরিতে পড়ছি, ল্যাম্বডা এক্সপ্রেশনেও পড়ছি। তো অ্যানোনিমাস কীভাবে করতে হয়? কারণ সরাসরি তো নিউ এ করা যাবে না, জাস্ট নিউ এ তো করা যাবে না, কজ এটা তো ইন্টারফেস, এখানে নিউ এ বলতে এমন কিছু নেই। অ্যানোনিমাস ক্রিয়েট করতে হয় আমাদের, সেইটা কীভাবে করতে হয়? এই কজটা নিউ এ, এরপর একটা বডি ক্রিয়েট করতে হবে। এই বডির মধ্যে কি ওই মেথডের, সরি ওই ইন্টারফেসের যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ওইটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এইটা ইন্টারনালি কি হয়? এইটা ইন্টারনালি আলাদা একটা ক্রিয়েট করছে, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি ইন্টারনালি এমন কিছু ক্রিয়েট করছে যে ক্লাস এ ইমপ্লিমেন্টস এ, যেখানে পাবলিক ভয়েড এম আছে এবং
এইখান থেকে মানে এই ক্লাস এর অবজেক্ট ক্রিয়েট করে আমরা অ্যাকচুয়ালি এ ডট এম কল করতেছি। অ্যাকচুয়ালি এই জিনিসটাই আমরা আলাদা কোনো ক্লাস ক্রিয়েট না করে ল্যামডা এক্সপ্রেশনের মতো এখানে কি অ্যানোনিমাস ক্লাস নিজে থেকে বানাই নিছি, এবং যেটা কি আমাদের ইন্টারফেসের ওই অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট করছে। এটা কিন্তু ল্যামডাতেও ভালোভাবে পড়ানো হয়েছে আর থিওরিতেও পড়ানো হয়েছে। তো যখন আমরা কি এ নামক একটা ক্রিয়েট করেই ফেলছি, সো এ তো আমাদের অবজেক্ট টাইপই ছিল, তো সেখানে কি এ ডট এম কল দিলে কি আমরা এই মেথডটা প্রিন্ট করতে পারবো। আর বি ডট এম কি, বি কি, এটা কিন্তু কোনো এই না, সরাসরি কি ইন্টারফেস নাম কল দেওয়া হয়েছে বি ডট এম। এই যে ইন্টারফেস বি, সেখানে এম কি স্ট্যাটিক ছিল, তো বাইরে থেকে কল করাই যাবে, সরাসরি কল করা যাবে। বি ডট এমকে কল দিলে কি হবে, বি ডট এমকে আমরা যদি কল দেই, এইখানে প্রথমে এখানে আসবে বি ডট এম, এটা প্রিন্ট হবে, এবং এখান থেকে পিএসএমকে কল দিছে, পিএসএমকে কল দিলে এখানে আসবে এবং বি ডট পিএসএমও কল হয়ে যাবে, একবারে প্রিন্ট হয়ে যাবে। এখানে সি ডট এম কেন করা যায় নাই, সি ডট এম করা যায় নাই কজ সরাসরি সিতে কিছু নাই, বাট বিডি তো ছিল, বাট সি ডট এম করা যায় নাই কজ স্ট্যাটিক সবসময় নিজস্ব জিনিস, স্ট্যাটিক নিজের জিনিস, এইটা কারোর সাথে শেয়ার করা হয় না। স্ট্যাটিককে প্রিন্ট করতে হলে ওই স্কোপের মালিক যে তাকে দিয়েই করতে হবে। সো সি ডট এম, ডি ডট এম কিছুই করা যাবে না, সি ডট এমও করা যাবে না, এক্স ডট এমও করা যাবে না, এমটা শুধুমাত্র বি এর নিজস্ব। আচ্ছা, বি ডট পিএম কেন করা যায়, এক্স ডট এমও ওই কারণেই করা যায় নাই, আর বি ডট পিএম কেন করা যায় নাই, কারণ পিএম আমাদের প্রাইভেট। সো এই প্রাইভেটকে আমি ভিতর থেকে কল দিতে পারবো, বাইরে থেকে কল দিতে পারবো না, এটা প্রাইভেট। এবার বি বি নিউ ওয়াই। আচ্ছা, বি টাইপের ইন্টারফেস, বি টাইপ কোথায়, আচ্ছা এই যে আমাদের ইন্টারফেস বি, আমি কি একে ইমপ্লিমেন্ট করছে কে, ক্লাস ওয়াই তো ইমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি সি কে করছে, আর সি এর মধ্যে কি বি ডি দুজনে ছিল, তো অ্যাকচুয়ালি ওয়াই কি বি কেও করছে, ডি কেও করছে, সি কেও করছে, অর্থাৎ বি এখানে আছে, যার কারণে আমি কি নিউ ওয়াই করতে পারবো, এই যে নিউ ওয়াই করছি। এখন কি বি ডট এমডি করা যাবে না, মেথড কি দেখে, মেথড দেখে রেফারেন্স, ওই রেফারেন্সে কি এমডি আছে, এই বি এর মধ্যে কি এমডি আছে, আসলে বি এর মধ্যে তো এমডি নাই, সো আমরা করতে পারবো না, বি ডট এমডি কল দেওয়া যাবে না। এবার আমরা ডি টাইপ নিলাম, ডি টাইপ, ডি কোথায়, ইন্টারফেস ডি, যেখানে কি এমডি আছে, আর ডি কে কি সি ইমপ্লিমেন্ট করছে, আবার সি কে ওয়াই ইমপ্লিমেন্ট করছে, ওয়াই এর মধ্যে কি অ্যাকচুয়ালি ডিটা আছে না, ওয়াই এর মধ্যে কিন্তু ডি আছে। সে যাই হোক, এখন কি ডি টাইপের আমরা ডি একটা ভেরিয়েবল নিছি এবং বি কে এখানে বসে দিছি। বি কি ছিল, ওয়াই এর অবজেক্ট ছিল না, বি যেহেতু ওয়াই এর অবজেক্ট ছিল, আর কি এই ডি কে কি ওয়াই ইমপ্লিমেন্ট করছে না, এই যে ক্লাস ওয়াই কি ইমপ্লিমেন্ট সি কে করছে, সি এর মধ্যে তো বি আর ডিও ছিল, তাহলে ওয়াই অ্যাকচুয়ালি বি সি ডি সবাইকে ইমপ্লিমেন্ট করছে, তাইলে ওয়াই এর অবজেক্টটা কি ডিতেও বসানো সম্ভব। যদিও আমরা বি, এটা তো একদম বি রেফারেন্সে ছিল, তো আমরা টাইপ কাস্ট করে নিছি ডি টাইপের। এইবার যেহেতু এই বিটাকে অ্যাকচুয়ালি ওয়াই এর অবজেক্ট না, আর ডি যেহেতু ওয়াই ইমপ্লিমেন্ট করছে, তার মানে এর মধ্যে ওয়াই এর অবজেক্ট রাখা যাবে এবং ডি ডট এমডি কল দেওয়া যাবে, কারণ কি এটা অবজেক্ট তো ওয়াই এর মধ্যে তো এমডি আছে, ওয়াই এর মধ্যে এমডি আছে না, এই যে ওয়াই এর মধ্যে যেহেতু এমডি আছে, আমরা কি ডি ডট এমডি কল দিতে পারছি, এবং ডি ডট এমডি কল দিলে এখানে কি আমাদের ওয়াই ডট এমডি প্রিন্ট হবে। সো এখানে এই যে ফার্স্ট অফ অল আমাদের ফ্লো কি কি হচ্ছে, প্রথমেই যে আমরা এ ডট এম কল দিছি, সো এখান থেকে কি এনওএম এটা প্রিন্ট হবে, যখন মানে এ ডট এম থেকে এনওএম প্রিন্ট হলো, বি ডট এম যখন দিছি, ওই যে বি ডট এম যখন দিয়েছে প্রথমে স্ট্যাটিক, এই যে বি ডট এম প্রিন্ট হবে, এরপরে এখান থেকে পিএসএমকে কল দেওয়া হয়েছে, তাহলে কি বি ডট পিএসএমটা প্রিন্ট হবে, আর লাস্টে ডি ডট এমডি এর ক্ষেত্রে আমাদের ওয়াই ডট এমডি প্রিন্ট হবে। আশা করি ক্লিয়ার। পার্ট টুতে যাই, আমাদের এক্সেপশন চলে আসছে, এক্সেপশন হ্যান্ডলিং, আশা করি সবার ভালোভাবে পড়া আছে। তাহলে ক্লাস এ ক্রিয়েট করা হয়েছে, এখানে পাবলিক স্ট্রিং টু স্ট্রিং, এটা কি, এই যে এটা কি আমাদের ইরর মেসেজ টাইপ একটা, যে নর্মালি একটা জিনিসের অ্যাড্রেস বা কিছু প্রিন্ট করলে যা লেখা আসে ওইটার বদলে আমরা কি করতে পারি, একটা নিজস্ব স্ট্রিং প্রিন্ট করতে পারি, যেটার জন্য কি পাবলিক স্ট্রিং টু স্ট্রিং নামক মেথড আমরা ক্রিয়েট করি, এটা আমরা টার্ম টেস্টেও করে আসছি। তো একটাই মাত্র ক্লাস দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। আচ্ছা, পাবলিক ক্লাস, এখানে কি স্ট্যাটিক ভয়েড এম, এখানে কি আছে, একটা স্ট্যাটিক মেথড আছে যেখানে কি 1/0, এটা কিন্তু একটা এক্সেপশন না, এটা এরর না, 1/0 কি হবে আনডিফাইন্ড, কিন্তু এটা কিন্তু একটা অ্যারিথমেটিক এক্সেপশন। আচ্ছা, এবার মেইন মেথডে চলে এসেছি আমরা, যেখানে কি প্রথমেই মেইন স্টার্ট, ওকে, এ নিউ এ, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, ওকে, আইও ডট প্রিন্ট এ করা হয়েছে, প্রিন্ট এ করলে কি অ্যাকচুয়ালি এই এবিসিটা প্রিন্ট হবে, নর্মালি এটার অ্যাড্রেস প্রিন্ট হইতো, বাট আমরা কি করছি,
আমরা এখানে নিজস্ব একটা স্ট্রিং দিয়ে দিছি, তো এখানে সেই স্ট্রিংটাই প্রিন্ট হবে। এবার ট্রাই আমরা কি করছি, ইফ আর্কস ডট লেন্থ ইকুয়ালস টু 0, অর্থাৎ এই যে আর্কস কি এটা আমরা দেখছিলাম না, যদি কমান্ড লাইন ইনপুট দেই আমরা, ইনপুট ফাঁকা দিলে আর্কসে অ্যাকচুয়ালি কিছুই আমরা পাস করি নাই, তাইলে অ্যাকচুয়ালি এর ভিতরে কিছুই নেই। আর যদি কোনো একটা ভ্যালু দিয়ে দিই, তাহলে 1 লাইন 2 লাইন 3 লাইন এরকম করে আমরা অনেকগুলো ভ্যালু দিতে পারবো। তো যদি কোনো ভ্যালু পাস না করি কমান্ড লাইনের সাথে, তার মানে কি এটার ভিতরে কোনো এলিমেন্ট নাই, তার মানে কি আর্কসের লেন্থ অ্যাকচুয়ালি 0। আর যদি আর্কসের লেন্থ 0 হয়, তাহলে কি এই এম মেথডকে কল করা হবে। এম মেথড কোথায়? এইখানে এম মেথডকে কল করা হবে। এম মেথডকে কল করলে এই যে কি একটা ইরর আছে না, ইরর আছে, তার মানে কি এইটুকু আমাদের রিস্কি কোড। আর রিস্কি কোডকে আমরা কি করি, ট্রাইয়ের মধ্যে রাখি। আর ট্রাই দিলে কি অবশ্যই ক্যাচ রাখতে হবে। ক্যাচের মধ্যে কি আমরা এক্সেপশন হ্যান্ডেল করার জন্য বিভিন্ন জিনিস রাখি, যেমন এই ক্যাচটা আমাদের অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করবে, এটা ইন্ডেক্স আউট অফ বাউন্ড হ্যান্ডেল করবে, এটা গ্লোবাল এক্সেপশন, অর্থাৎ সব এক্সেপশন হ্যান্ডেল করতে পারবে যদি উপরে কেউ না করে থাকে। সো আর যদি এখানে আর্সেলেন 0 না হয়, 0 হইলে এটার মধ্যে যাবে, লাইনে দিয়ে দিই। আর যদি 0 না হয়, তাহলে কি নিচে যাবে। নিচে যায় দেখবে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে কি একটাই মাত্র এলিমেন্ট আছে, কিন্তু আমি সি অফ 10 অর্থাৎ 10th ইন্ডেক্স অর্থাৎ 11 নম্বর এলিমেন্ট খুঁজতেছি, বাট এলিমেন্ট আছে একটা, আমি 11 নম্বর খুঁজতেছি, মানে কি এটাও ইরর, এটা ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইরর। তো এই ইরর না হলেও এই ইরর এসে ধরা খাবেই, তো সেগুলোর জন্য আমাদের এক্সেপশন হ্যান্ডেলার লাগবে। আর এইখানে কি ইরর, এইখানে ইররটা অ্যাকচুয়ালি, আচ্ছা সব কিছুই, এইখানে ইররটা অ্যাকচুয়ালি কি আমরা জানি যে এগুলো হচ্ছে সাবক্লাস টাইপের, এইটা তো একদম গ্লোবাল এক্সেপশন। সাবক্লাসগুলোর আগেই গ্লোবালটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে তো এইগুলাতে জীবনেও পৌঁছাবে না, তো যে এইগুলা এই কারণে এরর। সো এই গ্লোবাল এক্সেপশনটা একদম লাস্ট এক্সেপশন রাখতে হয়, তার আগে নর্মাল কিছু থাকলে এগুলো দিয়ে দিতে হবে। এইগুলো না দিলেও সমস্যা নেই, সরাসরি গ্লোবালটা দিলে হবে, বাট গ্লোবাল লাস্টে থাকা লাগবে। আর এরর যেহেতু হ্যান্ডেল করা হয়েছে, তার মানে কোড টার্মিনেট হয়ে যাবে না, সো লাস্টে মেইন উইন্ডো প্রিন্ট হবে। এবার আমরা চালাই দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তো নর্মালি রান করছি, আমি তো কমান্ড লাইন ইনপুট দেই নাই, সো আমাদের আর্কসের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। সো যখন রান হয়েছে, প্রথমে কি মেইন স্টার্ট, এই যে মেইন স্টার্ট, এখানে এই অবজেক্টটা প্রিন্ট করা হয়েছে, স্ট্রিং যেহেতু এবিসি দিয়ে দিছে, এই যে এবিসি আমাদের প্রিন্ট হলো। এখন যেহেতু আর্কসেলেন 0, তার মানে কি এখান থেকে এম মেথডকে কল দেওয়া হবে। এম মেথডকে কল দেওয়া হয়েছে, এখানে কি ইরর পাইছে, ইরর পাইছে, সো এক্সেপশন কি এইখানে যেহেতু কোনো ট্রাই ক্যাচ নাই, এটা চলে যাবে তার কলার মেথডেই, এখানে চলে যাবে এবং দেখবে এখানে ট্রাই আছে, তাহলে অবশ্যই ক্যাচ আছে। ক্যাচ কি প্রথমে এই যে অ্যারিথমেটিক এক্সেপশন আছে, তো এটাতেই এই যে অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইডেড বাই 0, এটা প্রিন্ট করে দিছে। তো বাকি ক্যাচগুলো অবশ্যই আর এক্সিকিউট হবে না। আর লাস্টে এই যে মেইন ইন্ট। ওকে, আর যদি আমরা কি করি, কমান্ড লাইন ইনপুট দিয়ে দিই, আচ্ছা পার্ট 2, হ্যাঁ যদি 1 2 দুইটা জিনিস দিছি, তাইলে এখন কি হবে, এবার তো লেন 0 না, তার মানে এটার মধ্যে যাবে না, এইখানে আসবে। এইখানে এসে কি দেখবে, এই যে ইন্ডেক্স 10 আউট অফ বাউন্ড ফর লেন্থ 1, ঠিক আছে, এটা আউট অফ বাউন্ড হয়ে গেছে, যার কারণে এটার মধ্যে অ্যাকচুয়ালি গেছে। আর লাস্টে মেইন ইন প্রিন্ট হয়েছে। এই আমরা এক্সেপশন হ্যান্ডলিংয়ে যা পড়ছি তাই। এবার এখানে উম, এখানে কি আছে, পাবলিক ক্লাস ল্যাব 13, ওকে, প্রথমেই মেইন ক্লাস, আচ্ছা এখানে কোনো এক্সট্রা ক্লাস নাই। প্রথমেই মেইন ক্লাসের মধ্যে কি আছে, একটা স্ট্যাটিক মেথড আছে, অনেক কিছু আছে এর মধ্যে। স্ট্যাটিক মেথডে কি আছে, একটা আচ্ছা ট্রাই নেস্টার, এটা কি আমি অ্যাড করছিলাম নাকি স্যার এড করেছিল, হোয়াটএভার। তো প্রথমে একটা ট্রাই আছে, এটার মধ্যে আবার কি আছে, ইন্টিজার জে ইকুয়ালস টু 1/0 আছে, এটা কি একটা এক্সেপশন না, এইটার হ্যান্ডেল কে করবে, মানে এই ট্রাইয়ের কেস হচ্ছে এইটা, কিন্তু এইখানে কোন এরর ঘটছে, অ্যারিথমেটিক এক্সেপশন এরর। বাট এইখানে কি অ্যারিথমেটিকের ক্যাশ দেওয়া আছে, অ্যারিথমেটিকের ক্যাশ দেয়া নাই, তাইলে তখন কি করা হবে, আমরা কি জানি একটা ইনার ট্রাইয়ের যদি ক্যাশ ভার্সন এখানে না থাকে, তাহলে কি সে আউটার ট্রাইয়ের ক্যাচের মধ্যে চেক করতে পারে। তাহলে বাইরে এসে অ্যারিথমেটিক সে খুঁজবে, বাইরে আসলো এখানে নাই, এই যে এখানে অ্যারিথমেটিক এক্সেপশন পাইছে, তাহলে কি এইটা যখন এরর পাবে সে এখানে যাবে এবং আউটার ট্রাই প্রিন্ট করবে, এবং শুধু এখানে এসে থামবে না, পরে আবার কি আছে, ইন্টিজার কে ইকুয়ালস টু 1/0, এখান তো আবার ইরর, এই ইররটা কোথায় যাবে,
এই ইরর কোথায় যাবে? এই ইররের পরে তো আর কোনো ক্যাশ নাই। তো এইটা আমার তো একটা ক্যাশ লাগবে, এটা তো ইরর। তো এখন যেহেতু আর কোনো ক্যাশ নাই, এ চলে যাবে কলার মেথডে, কারণ এটা তো একটা স্ট্যাটিক মেথড, এটাকে নিশ্চয়ই আমরা কল করব। তাহলে এই ইররটা চলে যাবে কলার মেথডে, কোনো ক্যাশ আছে কিনা সেইখানে চলে যাবে। তো আমরা দেখি এবার মেইন আছে এখানে মেইন মেথডে প্রথমে মেইন স্টার্ট প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট করলো। এবার এম মেথডকে এই স্ট্যাটিক মেথডকে প্রিন্ট করছি। আর এই যে আমরা তো লাস্টে দেখছি এখান থেকে একটা এক্সেপশন থ্রো হইতে পারে। তো আমরা কি পুরোটারে ট্রাইয়ের মধ্যে রাখছি, ট্রাইয়ের মধ্যে পুরো এম মেথডকে কল দিলাম এবং এইখানে আমরা একটা এরিথমেটিক এক্সেপশন রেখে দিলাম। তো কি হবে, আমরা থেকে এম কল দিলাম, এখানে গেল ট্রাইয়ের মধ্যে এসে কি ইন্ট জে ইকুয়ালস টু 1/0, এখানে ইররের কারণে এখানে চেক করছে না এটা অ্যারিথমেটিক না, সো এখানে কাজ করবে না, এটাও অ্যারিথমেটিক না, এইটা অ্যারিথমেটিক। এখানে এসে কি ইররটা হ্যান্ডেল হইছে, আউটার ট্রাই প্রিন্ট হবে এবং পরে আবার ইরর পাবে। আর কোনো ইরর হ্যান্ডেল আর নাই, তাহলে কি এটা চলে আসবে মেইন এখানে, যে যে আমাকে কল দিছে ওইখানে যে ক্যাচ আছে কিনা। তো এই যে অ্যারিথমেটিক ইররের ক্যাচ আছে, তো এখানে মেইন ক্যাচ প্রিন্ট হয়েছে। কিন্তু এরপরে কি আবারও ইরর আছে, আবারও ইরর আছে, এবার কি ইরর হ্যান্ডেলার আছে? আমি যদি রান করি, এই যে এখানে কি এইটার আর কোনো ইরর হ্যান্ডেল নাই। তার মানে এইটার ইরর হ্যান্ডেল যেহেতু করার কেউ নাই, তার মানে কি এইখানে প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে, যার কারণে আর মেইন ইন্ট লেখা প্রিন্ট হয় না। এখানে কোনো মেইন ইন্ট নাই। প্রথমে কি মেইন স্টার্ট আছে, এম মেথডে গেছে, এম মেথডে যায় কি প্রথমে আউটার ট্রাই, কারণ এইখানে কি প্রথমে এটার মধ্যে আসছিল, ওইখান থেকে কি 1/0-তে আসছে, ওইখান থেকে এই মেইন ক্যাচে আসে কি মেইন ক্যাচটা প্রিন্ট করবে, এইখানে এক্সেপশন পাইছে, এটা আর ক্যাচ করার কেউ নাই, সো প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে এখানে। আর যদি আমাদের এখানে আরেকটা ক্যাচ থাকতো, আচ্ছা, একবার যেহেতু অ্যারিথমেটিক আছে, আবার অ্যারিথমেটিক দেওয়া যাবে না আমাদের, এক্সেপশন এ বেগম আই ইকুয়ালস টু 1/0, এই মেসেজটা আমরা প্রিন্ট করাবো। তাহলে কি এইবার ইরর হ্যান্ডলার আছে, এইবার যেহেতু ইরর হ্যান্ডলার আছে, তাহলে আমাদের প্রোগ্রাম পুরোটা এখানে কি সমস্যা? আচ্ছা, ওইখান থেকে এভাবে যাবে না আর কি, আউটার ক্যাচ হলে যায়, তো এখানে অ্যাকচুয়ালি এমন না। এইটারে আমার হ্যান্ডেল করতে হলে এইটাকে আমাদের একটা ট্রাই ব্লকের মধ্যে রাখতে হবে। এইটা হ্যান্ডেল করতে, একটা হ্যান্ডেল করতে গেলে আমাদের অবশ্যই সেটা ট্রাই ব্লকের মধ্যেই রাখা লাগবে। কারণ অ্যাকচুয়ালি আমাদের ক্যাচের নিয়ম কি ছিল, একটা ক্যাচে ঢুকছে মিন্স কি পরবর্তী ক্যাচে তো এমন যাবে না, ইফ এলস টাইপের। একটা এলসিফে ঢুকে গেছে মানে পরবর্তীগুলো এমনিতেই বাদ। তো এরকম অনেকগুলো ক্যাচ থাকলে কি একটা ক্যাচে ঢুকছে মানে বাকি ক্যাচ এমনি কাজ করবে না, তো এই ক্যাচটা আমাদের আননেসেসারি। এইটা হ্যান্ডেল করতে গেলে আমাদের আবার ট্রাই দেওয়া লাগবে এবং এইখানে ক্যাচ দেওয়া লাগবে। এইখানে আমরা কি অ্যারিথমেটিক এক্সেপশন দিতে পারবো, এই আচ্ছা ই দেওয়া যাবে না, একবার তো ই আছে তার মধ্যে আবার ই দিলে সমস্যা, সাপোজ এফ দিলাম। এইখানে আমরা কি টেল আই ইকুয়ালস টু 1/0 করলাম। এইবার এটা ঠিকঠাকভাবে চলবে আশা করি। হ্যাঁ, এবার চলছে। তাহলে এইবার এটাকে হ্যান্ডেল করার জন্য এখানে একজন আছে, হ্যান্ডেল হইছে, তো প্রোগ্রাম টার্মিনেট হয় নাই, সো লাস্টে কি মেইন ইন্ট প্রিন্ট হইছে। আশা করি একদম ক্লিয়ার। আর এইখানে একটা কমেন্ট আউট করা কি ছিল, এখানে এক্সট্রা একটা ছিল যে এখানে কি হবে, যদি এই হ্যান্ডেলার আসলে এখানে থাকে তাহলে তো নেস্টেড ট্রাই প্রিন্ট হবে, তাহলে তো আর এই বাইরের এগুলো হ্যান্ডেল করার কিছু নাই। আর এখানে আউটপুট অনেক কমে যাবে, কারণ মেইন স্টার্ট হয়েছে, এমকে কল দিছে, শুরুতে নেস্টেডটাইতে ইরর হ্যান্ডেল হয়ে গেছে, তো রিটার্ন করে দিছে, আর কিছু নেই, মেইন ইন্ট হয়ে গেছে, ঠিক আছে, এই কারণ। আশা করি বোঝা গেছে। আমরা কি পার্ট 3-তে আসি। ওকে, এবার পার্ট 2 করে ফেলছি না, পার্ট 1ও করে ফেলছি। ওকে, পার্ট 4। পার্ট 4 কি আছে, একটা মেইন, শুধু মেইন ক্লাসটাই আছে, মেইন মেথডে আছি আমরা। প্রথমে মেইন স্টার্ট, এটা প্রিন্ট করা হয়েছে, ট্রাই ইফ ট্রু। ইফ ট্রু মানে কি, মানে এটার তো কোনো আর কোনো ভিত্তি নাই, সো মানে অলওয়েজ ট্রু হবেই, এটার কোনো নেই যে এখানে ফলস হওয়ার কোনো রিজন নাই, কিছু না মানে অলওয়েজ ট্রু। তাহলে ট্রু করার সময় আমরা কি করলাম, যদি ট্রু হয় আমরা একটা থ্রো করতেছি, একটা এক্সেপশন নিজেরাই থ্রো করে দিচ্ছি কি
অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আমরা কি নিজে থেকেই থ্রো করতেছি, কাস্টম এক্সেপশন থ্রো আমরা দেখছি, আমরা কি থিওরি পড়ার সময় দেখছি যে নিজেরা ইচ্ছা মতো থ্রো করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু এখানে ইচ্ছা মতো থ্রো আমরা করলাম ইন্ডেক্স 1 এই মেসেজটা সহ, তাহলে এইটা কোথায় যাবে? এটা অবশ্যই এগুলোর ক্যাচের মধ্যে খুঁজবে যে কোথায় এটা হ্যান্ডেল আছে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, তাহলে এই যে এইখানে যাবে। এখানে যায় প্রথমে প্রিন্ট করে ফেলবে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইন্ডেক্স 1 মেসেজটা প্রিন্ট করে দেবে এটার সাথে। এবার আমি কি রিথ্রো করলে কি হয়, রিথ্রো করলে নর্মালি কি হয়, সে অ্যানাদার ক্যাচ খুঁজে, সে এই অ্যারে ইন্ডেক্স অফ আউট অফ বাউন্ড এক্সেপশনটা আমরা আবার থ্রো করছি এবং সে ক্যাচ খুঁজতেছে। ক্যাচ খুঁজলে এখানে যে অ্যাকচুয়ালি আমরা খেয়াল করি এখানে কি হবে, লাস্ট পর্যন্ত যাবে না, কারণ এইটারে হ্যান্ডেল করার জন্য আর কেউ নাই। প্রথম ট্রু, এই যে আমরা কি মেইন স্টার্ট হয়েছে, ইফ ট্রু অলওয়েজ ট্রু হবে, তো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড থ্রো করলাম, এটা এখানে আসছে এবং কি আমরা এই যে প্রিন্ট করতে পারছি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ইন্ডেক্স 1 এটা প্রিন্ট হয়েছে। এইবার যখন আবার রিথ্রো করছি, এইবার তো এটারে হ্যান্ডেল করার জন্য আর কেউ নেই, তখন কি এক্সেপশন মানে জাভা তার নিজস্বটা দিছে, সাথে আমাদের যেহেতু কে আমরা রিথ্রো করছি, আমাদের এর মধ্যে তো একটা মেসেজ অ্যাকচুয়ালি আছে, ইন্ডেক্স 1 আছে না, তো ওই লেখাটা সাথে প্রিন্ট হবে, বাট প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে বিকজ এটারে অ্যাকচুয়ালি কেউ হ্যান্ডেল করে নাই, টার্মিনেট হয়ে যাবে, যার কারণে কি মেইন ইন্ট আর লেখা আসবে না, মেইন ইন্ট আর লেখা আসলো না। হুম, আচ্ছা, আর এইখানে একটা এরর কি, আনরিচেবল স্টেটমেন্ট, অর্থাৎ থ্রো করছি আমি কোনো ট্রাই ক্যাচ করি নাই এমন কিছু, এগুলো করা যাবে না। আর এইখান থেকে যদি থ্রো করে দিই অর্থাৎ ক্যাচে চলে যাবে, মানে একটা জায়গায় আমি যদি থ্রো করি ট্রাই ক্যাচে, অর্থাৎ একটা থ্রো হয়েছে বা রিটার্ন হয়ে গেছে, মানে কি নিচের অংশটা আর এক্সিকিউট হবে না, তো এইগুলো তো কি এমনিতেও আর এক্সিকিউট হবে না, যার কারণে এগুলো লাল দাগ হয়ে গেছে অলরেডি। এইখানে দিলে এই যে এখন আর সমস্যা হয় নাই, কজ যদিও ইয়েলো কালার আছে বাট এটা চলবে, সেম জিনিসই তো, তাহলে চললো কেন, এই যে ইফ ট্রু একটা কন্ডিশন আছে, অর্থাৎ কিছু কন্ডিশনের উপর বেস করে কি এটা চলতে পারে, আবার কিছু কন্ডিশনে এটাও চলতে পারে, যার কারণে এগুলো অ্যাকচুয়ালি রং দেওয়া হয় নাই, যদিও এটা আজীবন এটাই চলবে, কারণ ট্রু তো অলওয়েজ ট্রু, এটা ফলস আর কোনো অপশন নাই। সো এটা রান করলে মেইন স্টার্ট হয়েছে, প্রথমেই অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করছে, বাট এটা হ্যান্ডেল করতে কেউ নেই, এটার জন্য কি ক্যাচ দিছি আমি, কোনো কোনো ক্যাচ দেয়নি, যার কারণে এখানে প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে। ওকে, তো এটাই ল্যাব 13-এ আমাদের এটাই ছিল। আশা করি সবগুলো ক্লিয়ার, নিজেরা একবার ট্রাই করলেই ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট টাইম আমরা ল্যাব 14 নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ।